Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. নমস্কার সকলকে। অনেক দিন থেকেই ভাবছিলাম একটা কথা বলবো আপনাদের। এমনিই তো আপনাদের সঙ্গে সেরকম কথা হয় না, গল্পের মাধ্যমেই যা কথা আর কি। কিন্তু আজকে একটু স্পেশাল। আজকে আমাদের চতুর্থ গল্প হতে চলেছে, যার নাম তান্ত্রিক। অবশ্যই আপনারা দেখে নিয়েছেন কমিউনিটি পোস্টে। তো আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম আমাদের চ্যানেলটাকে একটা নতুন দিকে নিয়ে যেতে। তাই জন্য আমরা আপনাদেরই মতো কিছু মানুষজনের সংস্পর্শে এসেছি এবং তাদের নানা রকম গল্প শুনেছি এবং গল্প বলার দক্ষতাও শুনেছি। তাই আমরা আমাদের চ্যানেল থেকে একটা সুযোগ বা একটা পথ খুলে দিয়েছি। কি সেই পথ? সেই পথটা হচ্ছে, আপনারা যদি গল্প বলতে ভালোবাসেন বা গল্প শোনেন, তাহলে আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে রিচ আউট করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন আপনাদের গল্প এবং একটা স্যাম্পল নিয়ে, এবং আমরা আপনাদের স্যাম্পল শুনে আপনাদের সঙ্গে যোগাযোগ করব, যাতে পরবর্তী গল্পে আপনারা আমাদের সঙ্গে একটা নতুন চরিত্র নিয়ে আসতে পারেন। তো এই কথাই রইল আপাতত। আর কোনো কথা না বাড়িয়ে তাহলে আজকের গল্পে ঢোকা যাক। হ্যাঁ, আরেকটা কথা, প্রতি রোববার করে আসবে আমাদের গল্প আমাদের চ্যানেল এসবি অডিও ওয়ার্কসে, এবং অরিজিনালস শুধু শুনতে আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম এসবি অরিজিনালস, সেখানেও আপনারা চেক করতে পারেন। আমরা আরও কিছু নতুন কাজ নিয়ে আসতে চলেছি, তবে সেই কথা নয় গল্পের পরে। ধীরেন্দ্রলাল ধর ছিলেন ঐতিহাসিক, রোমাঞ্চ, ভৌতিক, গোয়েন্দা গল্প এবং বিশেষ করে শিশুদের জন্য লেখা সাহিত্যের জন্য বিখ্যাত। 1934 সালে তার প্রথম কৃতি মৃত্যুর পশ্চাতে প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে তিনি পা রাখেন। শিশু প্রতিভা, আহরণী, আনন্দ পুজো বার্ষিকী এবং কিশোর গ্রন্থাবলী সহ বেশ কিছু শিশুদের ম্যাগাজিনের সম্পাদনাও তিনি করেছেন। তিনি নালন্দা থেকে লুম্বিনী, কাশ্মীরা, পানাগড় সহ প্রাপ্তবয়স্কের উপযোগে উপন্যাসও রচনা করেন। জীবনী সাহিত্যে সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর ও ডক্টর বি.আর. আম্বেদকরের মতো বিশিষ্ট ব্যক্তিদের জীবনীও রচনা করেছেন তিনি। তাঁর বহুমুখী প্রতিভা, সাহিত্যিক অবদান বাংলা সাহিত্যকে এক বিশিষ্ট স্থানে এনে দিয়েছে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এসবি অরিজিনালস। আজকে গল্প পাঠে রয়েছে সায়ন ভাদর এবং শান্তনু ভাদর। অন্যান্য চরিত্রে আমি সুস্মিত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নির্মল বুক এজেন্সি প্রকাশিত 100 ভূতের বাক্স থেকে, তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 100 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোইনি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে চলে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা।
ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গাবিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গাবিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে। আশ্রমিক সাধুর বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে সাধুর বাণী মনে মনে আলোচনা করে। সাধু কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে, সাধুর কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য গুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। বাবা আপনার কাছে এসেছি বাবা। বাবা আমাদের একটু দেখুন বাবা। দুর্গাবিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপরে কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। জয় গুরুদেবের জয়, জয় হোক গুরুদেবের। গুরুদেব, আপনার অনেক নাম শুনেছি, আপনাদের ভক্তদের সঙ্গে সামিল হতে এসেছি আমি আজ। একটু জায়গা দিন বাবা, প্রণামটা নেবেন। সাধু নিজে থেকেই বললেন, কি চাই গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গাবিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে বলুন তাহলে। বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যের পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না। দুর্গাবিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার একটা বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গাবিনোদ কালীবাবার সামনেই বসে রইল। অবধূত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। বাবা, ছেলেটার বড় জ্বর, 20 দিন থেকে জ্বর ছাড়ছে না। একটু যদি কিছু ওষুধ দেন, ছেলেটা বেঁচে যায়। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি।
বাবা, আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে ভূত আছে। আমার স্ত্রী কিছুদিন থেকে ঠিক আচরণ করছে না। আপনি যদি একটু কিছু টোটকা একটু দিতে পারেন। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশবাণী শুনেছে, কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারও দেখেননি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্ত এনেছেন একথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বললেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয় অস্তু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়াও ছেড়ে দিয়েছে। কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালীবাবা বলেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য বাবা। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাতের কথা তো, অসুবিধা নেই। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন তাহলে? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালীবাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ সেদিন খুশি হল। কালীবাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গাবিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গাবিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কমিনিট বসে থাকার পরেই দুর্গাবিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলের মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একা থাকেন সাধন ভোজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয়। দেওয়ালে হেলান দিয়ে দুর্গাবিনোদ ঝিমুতে শুরু করল। দুর্গাবিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল।
সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গাবিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনোয় অন্ধকার, ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। কালী বাবা ওং হ্রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওং রিং। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বদনা নর জিহ্বা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজর পড়তে লাগল। দুর্গাবিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ও কে? কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গাবিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়, শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করাল বদনা নর জিহ্বা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গাবিনোদ প্রণাম করল। বোতল থেকে 1 ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, ভয় পাসনি, হ্যাঁ, মায়ের প্রসাদ। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, হাও, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গাবিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গাবিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গাবিনোদ দুর্গাবিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলে 1 লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছনে তাকালো, কেউ আসছে না তো। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গাবিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। তখনই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটতে দুর্গাবিনোদের অনেক সময় লেগেছিল। কেমন লাগলো আজকে আমাদের গল্প তান্ত্রিক? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর